হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি সৌমি আর আমার চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ রবিবার আর এখন ঘড়িতে এই 7:30 মতন বাজে। সকালের কাজকর্ম যেহেতু কমপ্লিট হয়ে গেছে আর কদিন ধরে যেহেতু বৃষ্টি চলছিল আর আমি গতকাল কাচিও নি, সেজন্য জামা কাপড়টা একটু বেশিই ছিল, তাই রোদের মধ্যে আমি চলে এসেছি ছাদে। তবে খুব যে রোদ উঠেছে একদমই নয়, রোদ উঠেছে, হালকা হালকা আকাশে মেঘ আছে। তো আজকে জামা কাপড়গুলো ভাবলাম ছাদেই মেলি। তবে বেশিক্ষণ মেলে রাখার অভ্যাস আমার নেই। একটু পরেই রোদ ওঠার আগেই, মানে জামা কাপড়গুলোতে এসে প্রচণ্ড রোদ লাগার আগে আমি জামা কাপড়গুলো তুলে নিয়ে চলে যাব। এটাই আমার হ্যাবিট। আমি গরমকালে একদম ছাদে জামা কাপড় মেলি না। আমার বারবারই মনে হয় রং ফং চটে মোটে চলে যাবে। এখন সবাই ভাবতেই পারে, বাবারে একেবারে গৃহিণী হয়ে গেছে। একদমই নয় ব্যাপারটা। আসলে একদিনে তো সব শিখিনি, সব ধীরে ধীরে শিখেছি। মাকে দেখেছি, আমার বড় যাকে দেখেছি, আমার গুরুজনদের দেখেছি যে কিভাবে সুন্দর করে গুছিয়ে সংসার করতে হয়। একদিনে তো সবটা শেখা যায় না, অনেকটা ধৈর্য লাগে, অনেক দিনের অভিজ্ঞতা লাগে, সবার দেখে কিছু শেখা লাগে। তো যাই হোক, অনেকটাই শিখে আজকে অনেকটাই শিখে গেছি সবার থেকে একটু একটু করে নিয়ে। তো জামা কাপড়গুলো মেলছিলাম আর আজকে দেখলাম রেল লাইনের দিকে তাকিয়ে 3টে ট্রেন যাচ্ছে। এখানে মনে হয় 3টে না 4টে লাইন, কে জানি। তো 3টে ট্রেন যাচ্ছে, একটা মনে হয় মালগাড়ি, একটা মনে হয় লালগোলা, আর একটা মাঝ দিয়ে কী গেল আমি জানি না। বেশ মজা লাগছিলো ট্রেনগুলো দেখে। যখন শ্বশুরবাড়িতে প্রথম আসি তখন ভাবতাম, বাপরে বাপ, এত ট্রেন কখন যায় কখন আসে আমি তো বুঝতেই পারতাম না। ইভেন আমি মাঝে মাঝে একদিন ভেবেছিলাম আমার জায়ের সাথে রাস্তায় বেরিয়ে, ট্রেনটা রাস্তার ওপর দিয়ে চলে যাচ্ছে না কি, বুঝতেই পারতাম না। তো যাই হোক, আজকে অনেক বছর কেটে গেছে, অনেক অভ্যাস বদলে গেছে। তো জামা কাপড়গুলো মেলে নিচে এলাম আর এরপরে দাঁড়ালাম একটু ড্রেসিং টেবিলের সামনে। আজকে ছাদে যাওয়ার আগে ইচ্ছে করে ক্রিম লাগিয়ে যায়নি, যা গরম, তো সব মানে আমার ঘেটে ঘুটে বেরিয়ে যাবে। তো চলে এলাম নিচে আর নিজের জন্য একটুখানি সময় দেবো আয়নার সামনে। গতকাল এতটাই নেটওয়ার্ক ইস্যু ছিল, মানে আমি তো যথারীতি 7:30টায় মধ্যে মানে আমার ভিডিওটা যাতে আপলোড মানে আসে সেভাবে আমি ভিডিও আপলোড করি। তো সে ভিডিও আমি আপলোড করেছিলাম প্রায় 4:30 পৌনে 5টা নাগাদ। আর আমার মনে হয় ভিডিওটা কমপ্লিট হয়ে আপলোড হয়েছিল আজকে ভোরবেলা। তো ভিউয়ের যা দশা, সে দুঃখ আর কোথায় রাখবো। যাই হোক, আজকে আবার দেখি যদি কোনো নেটওয়ার্ক ইস্যু না হয় তাহলে আবার ঠিকঠাক করেই সময় মতন আপনাদের সামনে ভিডিওটা আসবে। তো মানে কাজকর্ম করে সবাই যেহেতু ঘুমাচ্ছে আর আমি আমার জন্য এক কাপ কফি বসালাম। অনেক দিন হচ্ছে দুধ চা খাচ্ছি না, মানে অ্যাকচুয়ালি ভয়ই লাগছে, যদি মানে পেটে ব্যথা করে, যদি গ্যাসের সমস্যা হয়, এগুলো তো আমার হতেই থাকে, সেই জন্য। তো চলে এলাম রান্নাঘরে আর রান্নাঘরটা একটু এদিক ওদিক করে ঠিকঠাক করে গুছিয়ে নিচ্ছিলাম। আমি মোটামুটি সারাক্ষণই চশমা পরে থাকি, চশমা খুব একটা আমি খুলি না। আর যখন শুতে যাই তখন মানে যখনই শুই, মানে এমনি ঘুমাবার কথা বলছি না, এমনি যখন শুই চশমাটা যে খুলে রাখি, তারপর আর পড়তে ভুলে যাই। কখনো ফ্রিজের মাথায় রেখে দিই, কখনো ড্রেসিং টেবিলে, কখনো ডাইনিং টেবিলে, কখনো বুকশেলফে, কোথাও না কোথাও চশমাটা পড়ে থাকে। তো কী আর করা যাবে, যখন যেখানে পাই সেখান থেকে তুলে নিয়ে আবার পড়ে ফেলি। তো এরপরে চাটা কফিটা করে নিলাম। বেশ মজাই লাগে, টুক করে না ব্ল্যাক কফিটা হয়ে যায়, বেশ ভালো লাগে খেতে। মানে আগে খেতাম না, এই ব্ল্যাক কফিটা খাওয়া শিখেছিলাম একজন ভদ্রমহিলা আমার বাড়িতে এসেছিলেন, তার থেকে। মানে একদমই অপরিচিত একজন, তখন ওই গ্যাসের কিছু একটা হচ্ছিল সেই সময়। তো ওনাকে আমি অফার করেছিলাম চা খাওয়ার জন্য, তো উনি বলেছিলেন ব্ল্যাক কফি খাবো। এবার আমি তখন সত্যিই জানতাম না কী করে ব্ল্যাক কফি বানায়, তো উনি আমাকে বলেছিলেন যে এইভাবে ব্ল্যাক কফি বানাতে হয়। তো যাই হোক, নিয়ে বসলাম কফিটা আর টপাস করে বিস্কুটটা পড়ে গেল ওর মধ্যে, তো সেটাই তুলে মুলে খেয়ে নি বাবা।
আর চোখে আমার প্রত্যেক দিনই এই চায়ের কাপের ধোঁয়াটা লাগে, আর সাথে সাথে আমি চশমাটা খুলে ফেলি। চুলটা আজকে পুরো ডাহা ভেজা, মানে শ্যাম্পু করেছি যেহেতু চুলটা সম্পূর্ণ ভেজা। তো চা খেয়ে চলে এলাম আমার বেডরুমের বিছানাটা পরিষ্কার করতে, আর তমালের সাথে চলছিল আমার কথোপকথন। তুমি এমনি হাঁটো, জামা প্যান্ট রোগা হবে না তোমার সাথে, তুমি একা রোগা হবে, তোমার একা শরীর ঠিক থাকে। তমাল মাঝে মাঝেই বলে, পিঙ্কি জানো তো ভোরবেলা হাঁটতে যাব। আর তারপরে আমি যখন রিপিটেডলি বলি চলো তাহলে হাঁটতে যাই দুজনে মিলে, তখনই ওর কিছু না কিছু অজুহাত থাকে। হয় সুগার কমে গেছে, নয় সুগার বেড়ে গেছে, না হলে বলবে আমার শরীরটা খুব খারাপ লাগছে, না হলে বলবে আমি তো অনেক রাত অবধি ঘুমাই, এই জেগে থাকি, সেই জন্য আমার সকালবেলা উঠতে পারা যায় না। আজকে যেমন বললো ওর হাঁটতে যাবার জামা কাপড় নেই, তো সেই জন্য আমি বললাম যে জামা কাপড় তো রোগা হবে না, তুমি রোগা হবে, তোমার শরীর ভালো থাকবে, তো চলো হাঁটতে যাই। ওর হাজারো অজুহাত থাকে, আমার বিরক্ত লেগে যায়, মাঝে মাঝে ঝগড়া তর্কও লেগে যায়। তো কী করবো আর, ওর সঙ্গে ঝগড়া তর্ক করে আমার লাভ নেই। আমি বিছানা গুছিয়ে চলে এলাম ওকে খাবার দেবো বলে। রোজই বলি খেয়ে যাও, আর অসভ্যের মতন রোজই বলবে না খাবো না, আবার বাইরে গিয়ে কেক কচুরি কিনে খাবে, আবার নাকি লোককে বলে আমার বউ আমায় খেতে দেয় না। কোনো মানে হয় এই সমস্ত আজে বাজে কথা? তো আমি বলেছি এবার জোর করে তুমি ঘরে যা থাকবে যা হবে তুমি তাই খেয়ে যাবে, বাসি রুটি তো বাসি রুটিই খেয়ে যাবে। তো আজকে দেখলাম যে ওটস খেয়ে যাক, সবচেয়ে ভালো একটা খাবার, তো তুমি ওটস খেয়ে যাও, খেজুর দিয়ে ওটস দিলাম। তবে খেজুরটা যে খুব একটা ভালো ব্যাপারটা তা নয়, তবে তোমার ডায়াবেটিক, কিন্তু তোমাদের বেশিরভাগ সময় ওটা কন্ট্রোল থাকে, তো একটু আদ্রু ও মিষ্টি টিষ্টি খায়, তো সেই জন্যই খেজুরটা দিলাম। তো তমাল খেয়ে বেরিয়ে যাওয়ার পর কিছু বাসন ছিল, যে বাসনগুলো তো মাজতে হবে, তো সেই বাসনগুলো মাজতে শুরু করলাম। আর বাবুইকেও দিয়ে দিয়েছিলাম এর মাঝে খেতে। আর আমি খেয়েছিলাম কি জানেন, সেই বাসি রুটি আর আলু চচ্চড়ি। পরপর 3-4 দিন হলো আমি শুধু বাসি রুটি দিয়ে আমার ব্রেকফাস্ট করছি। আর এই যে মাথা নেড়ে নেড়ে এত কথা বলছিলাম আমার বৌদির সাথে কথা। ও বকবক করছিল আর ওর সাথে আমিও বকবক করে যাচ্ছিলাম। তো রান্না করব আজকে ভেবেছি উচ্ছে চচ্চড়ি, মুসুর ডাল, আর হচ্ছে সয়াবিন আমার ছেলের মারাত্মক প্রিয়। তো ওকে ভেবেছি বলবো আমি এতগুলো রান্না করছি, তুই একটুখানি ডিম ভেজে নিস, যদি বাবু ভাজেন তো। তো যাই হোক, আমি উচ্ছেটা কেটে নিই। উচ্ছে চচ্চড়ি আজকে পেঁয়াজ দিয়ে করবো, মাঝে মাঝে আমি পেঁয়াজ ছাড়াই করি, সেটা আবার শিখেছিলাম আর একজনের কাছ থেকে, সে বলে কিনা যে শুক্তো উচ্ছে চচ্চড়ি। যাই হোক, ভীষণ গরম লাগছে আর ফ্যাশন করে চুল খুলে রাখার দিন নেই, তো উচ্ছেটা কেটে ভাবলাম চলো আলুগুলো কাটি সুন্দর করে। তো উচ্ছে আলু কাটাকাটি করে নেওয়ার পর আমি উচ্ছেটা ভাজতে বসিয়ে দিলাম। আর উচ্ছেটা একটু ভালো করে ভেজে নিয়ে ওই তেলের মধ্যে আলুটা দিয়ে দেবো। আলু পেঁয়াজ দিয়ে নাড়াচাড়া করে আমি না কোনো মশলা দিই না, জাস্ট কিছু না, একটু হলুদ দিই আর একটা কাঁচা লঙ্কা গোটা দিই, একদম চিড়েমিড়ে কিচ্ছু না। তো অনেকেই একটু ঝাল ঝাল খেতে পছন্দ করে উচ্ছে চচ্চড়ি, আমার তেতো আর ঝাল একসাথে খাবার একদমই ইচ্ছা থাকে না, সেজন্য আমি কখনোই উচ্ছে চচ্চড়ি ঝাল করি না। তো এদিকে উচ্ছে চচ্চড়িটা মানে আলুটা দেখছিলাম যে সেদ্ধ হয়েছে কিনা, জল ঢেলে দিয়েছিলাম যেহেতু, আর এদিকে ডালটাও না হয়ে এসেছিলো। তো উচ্ছেটা তুলে দিই একদিকে, দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে, উচ্ছে চচ্চড়ি তো শুকনো শুকনো করে নামাতে হয়, না হলে ভালো লাগে না। আর এদিকে উচ্ছে চচ্চড়িটা শুকনো করে নামিয়ে নেব। তবে তার আগে ডালটা যেহেতু হয়ে গিয়েছিল, ডালটা একটা আলাদা পাত্রের মধ্যে আমি ঢেলে নিলাম। আর ওই যে বললাম চচ্চড়িটা একদম শুকনো করব, এখনও জল আছে, আর একটু শুকনো করব তারপর নামাবো। তো এরপরে বসিয়ে দিলাম আমি সয়াবিনের জন্য আমি প্রথমে কড়ায় তেল দিয়ে তেলের মধ্যে গোটা গরম মশলা আর জিরে ফোড়ন দিয়েছিলাম, দিয়ে এর মধ্যে আমি আলুটা তুলে দেবো। আলুটা একটু নাড়াচাড়া করব,
বেশ একটু ভাজা ভাজা মতন হলে আমি এর মধ্যে পেঁয়াজ দিয়ে দেব, টমেটো দিয়ে দেব। তো আবার একটু ভালো করে নাড়বো, মানে টমেটোটা যাতে নরম নরম মতন হয়ে যায়, কাঁচা গন্ধটা যাতে চলে যায়। তো সেইভাবে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে একটু আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছিলাম, দিলাম একটু লঙ্কা গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো, একটুখানি দেবো জিরে গুঁড়ো, আর একটুখানি দেবো আমি ধনে গুঁড়ো। সামান্য জল দিয়ে খুব ভালো করে কষাবো। আর এটা কষানোর সাথে সাথেই আমি এর মধ্যে দিয়ে দেবো আমার আগের থেকে সিদ্ধ করে রাখা সয়াবিনগুলো। বাস একটু ভালো করে নাড়াচাড়া করতে থাকি। আর একটুখানি চিনি দেবো, চিনি ছাড়া তো হবেই না। আমার মনে হয় স্বাদ ঠিকঠাক হয়নি, সামান্য দেবো, তবে দেবো। চিনি দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে আমি এর মধ্যে জল ঢেলে দেবো। তো সয়াবিনটা কিন্তু সুন্দরভাবে হয়ে গিয়েছিল। আর আমি এর মধ্যে গরম মশলা গুঁড়ো আর একটু ঘি দিয়ে দিলাম। তো এবার নামিয়ে নিই। তো রান্নাবান্না একদম কমপ্লিট হয়ে গেছে। কাজ আর সেরম কিছু নেই রান্নাঘরে। তবে কাজ বলতে আমি না গাছগুলোতে, মানে ঘরের যে ইনডোর প্লান্টগুলো আছে সেগুলোতে একটু জল স্প্রে করে দিই। যেমন এটা হচ্ছে মানি প্লান্ট, আর এটা ক্রোটনটা না অনেক পুরনো গাছ আমার, বেশ সুন্দরভাবেই বড় হচ্ছে এই গাছটা। আর অ্যাকচুয়ালি ইনডোর প্লান্টের কথাগুলো আমার থেকে সরিতা দিদিভাই জানতে চেয়েছিলেন, তো দিদিভাই আমি আজকে বলে দিলাম। আর এটা হচ্ছে গিয়ে ব্রোকেন হার্ট। আমি এটা কিনতে যাওয়ার সময় মনস্টেরা বলেছিলাম, তখন আমাকে যিনি ছিলেন, মানে কি বলবো, নার্সারিতে যিনি মালিক ছিলেন, উনি আমাকে বললেন এটা মনস্টেরা নয়, এটা হচ্ছে ব্রোকেন হার্ট। মনস্টেরাটা সাইড দিয়ে ছেঁড়া ছেঁড়া হয় পাতাগুলো, আর এটা তো সবাই জানি আমরা, এটা লাকি বাম্বু। তো গাছটা একটু ভালো করে ধুয়ে টুয়ে নিয়ে আবার যেখানে রাখা সেখানে রেখে দিলাম। আপাতত ওইটার মধ্যে জলের প্রয়োজন নেই। আর ঘরের এই গাছটাও মানি প্লান্ট। আর হচ্ছে খাটের পাশে যে গাছটা থাকে ওটা সিঙ্গোনিয়াম। তো ওটাতে আমি ভুলেই গেছি জল স্প্রে করতে আজকে। তো কাজকর্ম হয়ে গেছে, একটু ঘরটা ভালো করে পরিপাটি করে ঝাড় দিয়ে নিই। আর আজকে আবার বাবুয়ের পড়া আছে 3টে থেকে, তবে তার আগে ও স্নানে চলে গিয়েছিল। আর ঘরের অবস্থাটা ঠিক এরকম করে রেখেছে, পড়ছিল আবার চানাচুরও কখন খেয়েছে। তো যাই হোক, ও স্নানে চলে গেছে। আর এবার ওর পাবে জোর খিদে, তাছাড়া পাওয়ারই কথা, অনেকক্ষণ আগে খেয়েছে, এখন প্রায় 1:30টা বেজে গেছে। তো আমি ওর জন্য খাবারটা বেড়ে দেবো বলে রান্নাঘরে সোজা চলে এলাম। ও ভীষণ, বললাম না, ভালোবাসে সয়াবিন খেতে, আর উচ্ছে চচ্চড়িও ওর ভীষণ প্রিয়, আজকের খাবারগুলো খুব প্রিয়। তো আমি ওকে বলেছিলাম তুই ডিম ভেজে নে, বলছে না আমার সয়াবিন হয়েছে, আর কিচ্ছু লাগবে না। তো ভালো কথা, ওর খাবারটা আমি ওকে বেড়ে দিলাম। আর যথারীতি স্নান সেরে এসে উনিও বসে গেলেন খেতে। তো ও খেতে বসে যাক, আর আমিও না একটু ফ্রেশ হতে চলে যাব। তো বাবুই যেহেতু খাচ্ছিল, আমিও ফ্রেশ হয়ে চলে এলাম। আর সেই যে সাতকাহন বইটা দিদি দিয়েছে আমাকে, পিউদি, তো সেই বইটা এখন আমি পড়বো। আমার ভীষণ ভালো লেগেছে। আর আমি পড়তে শুরু করেছিলাম, এর মধ্যে উনি বললেন মামা আমি বেরোচ্ছি, আপনি প্লিজ দরজাটা দিয়ে দিন। তো ও বেরিয়ে গেল পড়তে। তমালও বাড়ি চলে এসেছিল, আর আমি আর তমাল এখন খেতে বসে যাব। তো যাই হোক, ব্লগটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে প্লিজ পাশে থেকে যাবেন। ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন, টাটা।